নমস্কার। আজকে আপনাদের জন্য রইল বরেণ্য লেখক হেমেন্দ্র কুমার রায়ের রচনা অবলম্বনে কালের কবলে। এটি কাল্পনিক কাহিনী নয়, সত্য ঘটনা। ঘটনাস্থল নিউ ইয়র্ক, সময় 1960 সালের সেপ্টেম্বর মাস। বেশ কিছুদিন আগেকার কথা। 1960 সালের সেপ্টেম্বর মাস, রাত 9:30। নিউ ইয়র্ক শহরে ওয়ালডর্ফ অ্যাস্টরির 7 তলায় একজন ভদ্রলোককে বেশ খানিকটা বিব্রতই দেখা গেল। ভদ্রলোক যেন কিছু একটা খুঁজছেন, অথচ পাচ্ছেন না। কারো সঙ্গে দেখা করতে এসে হয়তো কিছু একটা গুলিয়ে ফেলায় ঠিকমতো সাহস করে কোনো ঘরেই ঢুকতে পারছেন না। এমনি একটা সন্ত্রস্ত ভাব। বারে বারে বিভিন্ন ঘরের দিকে তাকাচ্ছেন, মাঝে মাঝে বিশেষ ঘরের জানলার দিকে উঁকি মেরে ভেতরটাও দেখবার চেষ্টা করছেন। হাব ভাবে মনে হয় যেন বেশ বিপদেই পড়েছেন তিনি। কোণের দিকে লিফটের কাছে দাঁড়িয়ে দোতলার হোটেল রক্ষক বেশ কিছুক্ষণ ধরেই সেটা লক্ষ্য করল। তারপর আস্তে আস্তে এগিয়ে এসে সসম্ভ্রমে জিজ্ঞাসা করল, আপনি কি কাউকে খুঁজছেন স্যার? ভদ্রলোক ঘুরে দাঁড়িয়ে জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু ঘরের নাম্বারটা ঠিক মনে পড়ছে না। আর দেখো দেখি কি বিপদ। ভদ্রলোকের নাম মনে আছে স্যার? প্রশ্ন করল হোটেল রক্ষক। না ভাই, সেটাও মনে নেই, তবে বেশ পরিচিত, দেখলেই চিনতে পারবো। বিশুদ্ধ ইংরেজিতে উত্তর দিলেন আত্মভোলা ভদ্রলোক। হোটেল রক্ষক একবার রাতের আগন্তুককে ভালো করে দেখে নিল। বেশ ভদ্র ও মার্জিত চেহারা, এক হাড়া গরম, বয়স 50-এর কাছাকাছি, মুখে কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে নীল রঙের দামি সার্জের স্যুট। ভদ্রলোককে কেমন বেশ ভারী বলেই তার মনে হলো। কি বিভ্রাট! ভদ্রলোক কেমন অপ্রস্তুত হয়ে পড়লেন। হোটেল রক্ষক সমবেদনা সুরে বলল, এখন কি করা যায় বলুন তো স্যার। আচ্ছা, আপনার বন্ধুর আর কোনো পরিচয় দিতে পারেন? না, তার বিশেষ কিছু পরিচয় দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার সঙ্গে আমার শুধু একটি বারের আলাপ। কথায় কথায় আমাকে তার এখানে আসতে বলেছিলেন, যদি এদিকে আসি তার সঙ্গে যেন অবশ্যই একবার দেখা করে যাই। আজ এদিকে এসেছিলুম, তাই। বলতে বলতে ভদ্রলোক লিফটের কাছে এগিয়ে এসে বেল টিপলেন। বোধহয় নিরাশ হয়েই চলে যাবার উপক্রম করলেন। হোটেল রক্ষক ভদ্রলোকের নাম ঠিকানা জিজ্ঞাসা করল। ভদ্রলোক এবার একটু অসন্তুষ্ট হয়ে উঠলেন। নাম ঠিকানার প্রয়োজন জানতে চাইলেন। হোটেল রক্ষক উত্তরে জানালো, সকালে বিশেষভাবে অনুসন্ধান করে তাকে তার বন্ধুর আসার সম্বন্ধে খবর দেওয়ার চেষ্টা করব, এই জন্য। একটু ভেবে ভদ্রলোক জানালেন যে তার নাম হেনরি জনসন। ভদ্রলোকের কথায় বেশ একটা ইংরেজি টান আছে, যেটা সচরাচর আমেরিকানদের কথায় কিংবা বলার ভঙ্গিতে বড় একটা পাওয়া যায় না। হয়তো এর পেছনে কোনো কারণ থাকতে পারে, এই ভেবে এবং নিজের দায়িত্ব এড়াবার জন্য রাতের অতিথিকে ম্যানেজার সাহেবের সঙ্গে দেখা করবার অনুরোধ জানালো সে। ভদ্রলোক সানন্দে সঙ্গে সঙ্গে রাজি হলেন। এবার হোটেল রক্ষকেরই ঘাবড়ে যাবার পালা। যদি সত্য সত্যই ভদ্রলোক নির্দোষ হন এবং তার কোনো বিশিষ্ট বন্ধুর সঙ্গে দেখা করতে এসে থাকেন, তাহলে তার চাকরি যাবার সম্ভাবনা রয়েছে। একবার ভাবল, বেশি ঘাঁটাঘাঁটি না করে ব্যাপারটা এখানেই চুকিয়ে ফেলে। কিন্তু গোড়া থেকেই কেমন যেন একটা জেদ চেপেছে তার, এবং তারই বশবর্তী হয়ে ভদ্রলোককে নিয়ে ম্যানেজারের অফিসে উপস্থিত হলো সে। সমস্ত ঘটনা শুনে ম্যানেজার
নিজের ওপর ঝুঁকি না নিয়ে পুলিশে খবর দিলেন। কিছুক্ষণ পর নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর এসে উপস্থিত হলেন। ঘটনা পর্যালোচনা করে তিনি হেনরি জনসন নামে বর্ণিত ভদ্রলোকের আঙুলের ছাপ নিয়ে তাকে তার সঙ্গে নিউ ইয়র্ক পুলিশ স্টেশনে আসার জন্য অনুরোধ জানালেন। ভদ্রলোক বিন্দুমাত্র আপত্তি না করে ইন্সপেক্টরকে অনুসরণ করলেন। ভদ্রলোকের কথাবার্তা এবং যাওয়ার ভঙ্গি দেখে ম্যানেজারের মনে কেমন একটা আশঙ্কা জাগল। ভাবলেন কাজটা বোধহয় ভালো করলেন না। ভদ্রলোকের বিরুদ্ধে কিছু না পাওয়া গেলে হোটেলের সুনাম নষ্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা। তবে নিজের বুদ্ধিতে এবং নিজে কিছু না করে রাষ্ট্রের শরণাপন্ন হয়েছেন, এইটুকুই যা সান্ত্বনা। আর যাই কিছু ঘটুক না কেন, আদালতে যে অভিযুক্ত হতে হবে না সে সম্বন্ধে বাঁচোয়া। গভর্নমেন্ট হোটেলের সুনাম রক্ষা করবার ব্যবস্থা করবেন। এদিকে নিউ ইয়র্ক পুলিশ স্টেশনে গিয়ে ডিটেকটিভ ইন্সপেক্টর ভদ্রলোকের আঙ্গুলের ছাপ বিধিসঙ্গতভাবে নথিভুক্ত করে ভদ্রলোকের নাম ধাম পেশা লিখে নিয়ে তাকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে নজরবন্দি করে রাখলেন। তারপর কাল বিলম্ব না করে নিউ ইয়র্ক পুলিশ মিস্টার হেনরি জনসনের আঙ্গুলের ছাপের নিখুঁত ফটো লন্ডন স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠিয়ে দিলেন এবং অনুরোধ করলেন তারা যেন তাদের অফিসে রক্ষিত অভিযুক্ত অপরাধীর এবং সন্দেহজনক ব্যক্তিদের আঙ্গুলের ছাপের সঙ্গে মিলিয়ে দেখে তাদের মতামত জানান। কয়েকদিন পরে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে নিউ ইয়র্ক পুলিশের কাছে খবর এলো তারা যে আঙ্গুলের ছাপ পাঠিয়েছেন সেটা হচ্ছে ডেভিড নোলান নামে একজন দুর্দান্ত স্বভাব অপরাধী। তার পেশা হচ্ছে চৌর্যবৃত্তি এবং যার জীবনের অর্ধেকটাই কেটেছে জেলের ভেতরে, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে, ইংল্যান্ড, ফ্রান্স এবং ইটালিতে। কিন্তু হেনরি জনসনের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ড প্রেরিত ডেভিড নোলানের দৈহিক বর্ণনার কোনোই মিল নেই। হেনরি জনসন হচ্ছেন রোগাটে ধরনের, মুখে ভিন্ন ধরনের দাড়ি, মার্জিত কথাবার্তা এবং রুচি সম্পন্ন। তার সঙ্গে নিচু স্তরের অপরাধী ডেভিড নোলানের কোনো সাদৃশ্য নেই। আপাত দৃষ্টিতে মনে হয় কোথায় যেন একটা ভুল হয়েছে, কিন্তু বিজ্ঞান তো ভুল হতে পারে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগৃহীত এবং পরীক্ষিত আঙ্গুলের ছাপ আগেই প্রমাণ করে দিয়েছে হেনরি জনসন ও ডেভিড নোলান একই ব্যক্তি। বাকি শুধু একটু বুদ্ধি খাটিয়ে হেনরি জনসনকে দিয়ে সেটা স্বীকার করিয়ে নেওয়া। অবশ্য তাও করা হলো শেষ পর্যন্ত। কি করে তাই বলি। নিউ ইয়র্ক পুলিশ যখন আচম্বিতে হেনরি জনসনকে ডেভিড নোলান বলে সম্বোধন করে উঠল, তখন হেনরি জনসন এমনভাবে চমকে উঠল ও তার চোখে মুখে এমন একটা ভাব ফুটে উঠল যাতে একজন অন্ধেরও বুঝতে বাকি থাকে না যে নোলান জনসনের মধ্যে সম্পর্কটা কি। গ্রিলিং করাতে জনসন পরে স্বীকার করল সেই হলো কুখ্যাত পরাশাপহারী ডেভিড নোলান। নিউ ইয়র্কেও অনেক কুকীর্তি করেছে। ওয়ার্ল্ড অ্যাস্টেডির হোটেলে সেদিন একজন ধনী ব্যক্তির পিছু নিয়েছিল। উদ্দেশ্য ছিল নির্জলা চুরি করা। তার স্বীকারোক্তির ওপর নির্ভর করে এবং আঙ্গুলের ছাপের নিখুঁত বৈজ্ঞানিক বিশ্লেষণের ওপর ভিত্তি করে পরে হেনরি জনসন ওরফে ডেভিড নোলানের 7.5 বছর জেল হয়েছিল। অপরাধী নির্ধারণ বিভাগে এইটি সর্বপ্রথম ঘটনা যেখানে আঙ্গুলের ছাপের উপর সম্পূর্ণ ভিত্তি করে একজন অপরাধীর সর্বপ্রথম সাজা হয়েছিল। মানুষের মুখের কাঠামো, গায়ের রং কিংবা গলার স্বর কালের গতিতে বদলাতে পারে, কিন্তু আঙ্গুলের উপরকার কতগুলি মামুলি রেখা কোনোদিনই বদলাবে না, যা শিশুকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত একই রকম থাকে। নমস্কার।